শোনা যাচ্ছে। আচ্ছা, রেকর্ড দিলাম। এক মিনিট লাইভ। আচ্ছা আচ্ছা ভাইয়া, এটা এটা কি তাহলে এখন রেকর্ডটা কি ডবল হবে নাকি আজকের জন্য? হ্যাঁ, দুইটা আলাদা ফাইল হবে। ও এক মিনিট, আমি একটু লগ ইন করে নিই, লগ আউট হয়ে গেছে। আচ্ছা, আমরা যে পড়ালেখা করছি, আমাদের কি ক্লান্তি লাগছিল এতক্ষণ? বলেন তো। না ভাইয়া। এই 1 ঘন্টা কিন্তু প্রায় চলে গেছে, কিন্তু আমরা কি বিন্দুমাত্র বিরক্ত হয়েছি? না। কারণ কি বলেন তো? কারণ হচ্ছে আমি অনেক সময় নিচ্ছি, এই জন্য ধীরে ধীরে বলছি, তো আপনাদের ব্রেনের উপর চাপ পড়ছে না। ঠান্ডা মাথায় আস্তে আস্তে করে আমরা। তবে ভাইয়া ওই যে মানে যেটাতে লিখতেছেন না ট্যাবে, এটা এইটা থেকে মানে বোর্ডটা একটু ভালো লাগে, মানে বোর্ডে যখন লিখেন তখন আর কি ওই মানে একটা কি বলবো সার সার ভাব আসে, এছাড়া এখানে লিখলে মনে হচ্ছে না, মানে কেমন কেমন লাগে, মানে ইউজ টু না আর কি। এটা এটা দেখি নেক্সট ক্লাসে ডিসিশন নিব। আর লেখাগুলো ভাইয়া মনে হয় পরে আসে, মানে আমাদের কাছে আপনি মনে হয় ওখানে দ্রুত লিখেন, কিন্তু ওই লেখাগুলো এখানে আসে একটু একটু দেরিতে মনে হয়। মানে কি হয়ে যায়, মানে আহ, কথা আমার আগে চলে আসে, লেখা পরে আসে। একটু ইয়া হয়, গরমিল হয়। মানে কি কথা আগে আসে না লেখা আগে আসে? না, লেখা পরে আসে। আচ্ছা, তাহলে তো লেখা আগে লিখতে হবে। কথা। মানে এই যে বেশি না, তারপর 3-4 সেকেন্ড, না 3-3 সেকেন্ডের মতো এরকম। আচ্ছা, তাহলে লেখাটা আগে লিখবো। ওকে, আমরা ক্লাসে ফিরে যাই। ওইটাকে ভাই এমন হইতে পারে যে আমার নেট দুর্বল, এরকম হইতে পারে কি? আচ্ছা, অন্যদের কাছেও কেমন মনে হচ্ছে, মানে লেখাটা পরে আসছে? না স্যার, ঠিকই আমরা তো আছে। ঠিক আসতেছি স্যার। আমরা তো সঠিক সময় দেখতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে হয়তো আপনার নেটে একটু প্রবলেম হতে পারে। এটা ওটা আমরা স্টার্ট করি, কোনো সমস্যা নেই। হতে পারে ভাই, আমার তো ফোনের ইয়া মানে ফোন ডাটা। আচ্ছা, ফোন ডাটা, আমার কিন্তু ফোন ডাটাই ভালো। আমার ফোন ডাটা ওয়াইফাই এর চেয়ে ভালো, ওয়াইফাইটা ডিসটার্ব করি। কিন্তু ফোন ডাটা কন্টিনিউয়াস থাকে, ওয়াইফাই 10-15 মিনিট পর পর একটা করে 1 সেকেন্ডের জন্য নাই হয়ে যাবে। আচ্ছা, আমরা ক্লাসে ফিরে আসি। কোথায় ছিলাম যেন আমরা? স্যার, রোগী মারা যাওয়ার পর ডাক্তার এলেন। হ্যাঁ, তাহলে আমরা এটা স্যার, কি এখানে এলেন হবে না স্যার, এসেছিলেন হবে স্যার? এলেন এসেছিলেন, দুইটা কি কথা, কোনো সমস্যা নেই, দুইটাই পাস্ট। জি, জি। রোগী মারা যাওয়ার পর ডাক্তার এলেন, তাহলে আফটারের পরে আফটার শব্দটা আমরা ইউজ করব। তাহলে আফটারের পরে আমাদের কি থাকতে হবে? হ্যাড থাকতে হবে, হ্যাড। তাহলে আহ, কোন ঘটনাটা আগে ঘটেছিল? রোগী আগে মারা গেছিল, কিন্তু আমরা বলতেছি সেটা কি দিয়ে? পরে দিয়ে। দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। একটু লিখে ব্যাখ্যা করতে হলে বুঝবেন। দ্য ডক্টর কেম আফটার পেশেন্ট ডাইড। সরি, পেশেন্ট ডাইড না, পেশেন্ট হ্যাড ডাইড।
টুলস গুলো বারবার সরে যায়। এবার পেয়েছি। After the patient had died. বলেন আগের বাক্যটার সাথে এটা ডিফারেন্সটা ধরতে পেরেছেন? এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, মার্ক করে দিই। একটা হচ্ছে কি আফটার শব্দটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে পেশেন্টের পরে হেড আছে, এই হেডটা ইম্পর্টেন্ট। আফটারের পরে দেখেন, আফটারের পরে আছে আমার হেড, আর আফটারের আগে আছে কি নরমাল। আফটারের আগে যে কেম, এটা হচ্ছে নরমাল পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু অরিজিনাল যে ঘটনা পাস্ট পারফেক্ট টেন্স আমরা শিখছি, তাহলে সেই পাস্ট পারফেক্ট টেন্সটা এই দুইটা মিলে হচ্ছে পারফেক্ট টেন্স, এই দুইটা মিলে হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে এই যে পারফেক্ট টেন্সটা সেটা কোথায়? আফটারের পরে। বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই বাক্যটা বুঝি না এমন কোনো প্রশ্ন আছে কিনা? রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, আর এটাকে আমরা বাংলায় লিখছি কিভাবে? আগে যদি এই ক্লজটাকে বাংলা লিখি তাহলে কি লিখতে হবে? ডাক্তার এসেছিল এসেছিল পরে কি লিখবো আমরা? এই যে এইটুকুকে আমরা কি লিখবো? রোগী মারা যাওয়ার পর। একই কথা। রোগী মারা যাওয়ার পর। আমার এই ক্লজের ভিতরের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু বাংলার সঙ্গে ইংরেজির পার্থক্য হচ্ছে যে এই বাংলা বাক্যে বলছি আমরা এই কথাটা আগে বলছি, কিন্তু ইংলিশে যখন আমরা লিখছি তখন কিন্তু আবার এটা আগে চলে যাচ্ছে। এতে আমাদের ঘাবড়ানোর কিছু নাই। যেমন আই ইট রাইস, প্রথমে আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত, এটাকে আমি খাই ভাত এটা বলা যাবে না। বাংলায় আমি ভাত খাই, কিন্তু ইংরেজিতে আবার আমি খাই ভাত, কিছু করার নাই, এটা মেনে নিতে হবে। ঠিক একই রকম বাংলায় যেমন আমরা বলছি যে প্রথমে প্রথমে বলছি আমরা এটা, প্রথমে বলছি আমরা এটা রোগী মারা যাওয়ার পর, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমার প্রথমে ইউজ করতে হবে এইটা, ডাক্তার এসেছিল, এটা আমাকে আগে বলতে হবে। এই দেখেন এখানে এখানে বলছি কি ডাক্তার এসেছিল, দ্য ডক্টর কেম। আফটার, আফটারের পরে হচ্ছে এই হেড। তাহলে আমরা বৈশিষ্ট্য দুইটা কি শিখলাম বলেন? বৈশিষ্ট্য হচ্ছে দুইটা বৈশিষ্ট্য আমরা শিখলাম। প্রথম বৈশিষ্ট্য কি পাস্ট পারফেক্ট টেন্সের বিফোরের আগে এবং আফটারের পরে পারফেক্ট হবে, মানে হেড হেড শব্দটা বিফোরের আগে থাকবে, আফটারের পরে থাকবে। এটা হচ্ছে প্রথম জিনিস শিখলাম আমরা। সেকেন্ড টেকনিক আমরা কি শিখলাম বলেন তো? সেকেন্ড টেকনিক হচ্ছে এই দুইটা ঘটনার মধ্যে যেই ঘটনাটা প্রকৃতপক্ষে আগে ঘটেছিল, আমরা আগে দিয়ে ব্যবহার করছি নাকি পরে দিয়ে ব্যবহার করছি সেটা আমার দ্রষ্টব্য নয় বা ধর্তব্য নয় বা বিবেচ্য নয়। আমরা আগে বাংলা বাক্যটা আমরা আগে দিয়ে ব্যবহার করি আর পরে দিয়েই ব্যবহার করি, এতে আমার কিছু যায় আসে না। আমাকে চিন্তা করতে হবে যে যেই ঘটনাটা আমার আগে প্রকৃতপক্ষে আগে ঘটেছিল সেই ঘটনাটাই হবে কি আমার, সেই ঘটনাটাই হবে কি পারফেক্ট, মানে তার সাথে হেড থাকবে। রাইট, তার সাথে আমার এই হেড শব্দটা থাকবে। এখন আমি যদি বলি আফটার, তাহলে যেই ঘটনাটা অ্যাকচুয়ালি আগে ঘটেছিল সেটাকে আমার আফটারের পরে লিখতে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আর যদি বলতাম বিফোর, তাহলে সেই বিফোরের আগে লিখতে হইতো যে রোগী মারা গেছিল, বিফোর দ্য ডক্টর কেম। তাহলে বলেন এখন এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে এটা কিন্তু জটিল জিনিস ছিল আর কি। তো এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে কিনা সেটা কেউ আমাকে একজন বলেন। স্যার আমি একটা বিষয় জানতে চাই। বলেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার ডক্টর কেম, এইটা কেন ভুল হয়ে গেল, অলরেডি ভুল হয়ে গেল আর কি। দ্য পেশেন্ট হ্যাড ডাইড মানে বলে ফেলছেন, মানে আপনাকে বিফোর ইউজ করতেই হবে, বিফোরের আগে থাকতে হবে হেড।
কিন্তু স্যার এইখানেও তো আসলে রুগীটা মারা গেছে, আগেই তো সংঘটিত হয়েছে, রুগী তো আগে মারা গেছে, তারপরে তো ডক্টর আসছে। একটু কনফিউশন হচ্ছে বিষয়টা। আবার বলেন, প্রশ্নটা আবার বলেন। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যে আমি যদি বলি এভাবে যে দ্য পেশেন্ট হ্যাড ডেড আফটার দ্য ডক্টর কেম। তাহলে তো বাক্যের তো অর্থ আমি তো ঠিক স্যার হয়ে গেল। আপনার এই বাক্যটার মিনিং দাঁড়াচ্ছে কি জানেন, যে ডাক্তার আসছে 9টার সময়, রোগী মারা গেছে 10টার সময়। কিন্তু আমরা তো এটা নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি 9টার সময় রোগী মারা গেছে, ডাক্তার আসছে 1 ঘন্টা পরে। আমরা এইভাবে বিবেচনা করছি। একটু ভাবেন, যদি বলেন ডক্টর কি পেশেন্ট ডাইড বিফোর ডক্টর হ্যাড কাম, নাকি এভাবে বলছেন আপনি নাকি? আমি বলছি স্যার হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডেড আফটার দ্য ডক্টর কেম। দেখি আপনার বাক্য লিখি তাইলে হয়। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এই পেশেন্ট বানান কি ভুল লিখলাম নাকি? কারণ PATI PATIENT। the patient had died after পরে কি, আফটার পরে কি, আফটার দ্য ডক্টর কেম বা ডক্টর কেম। আফটার দ্য ডক্টর কেম। তাহলে স্যার ওই স্ট্রাকচারের সাথে তো মিলতেছে না স্যার, কারণ এখানে আফটারের আগে আছে, কিন্তু আফটারের পরে হবে না, স্যার। মিলে না বলেই ওনার প্রশ্নটা হচ্ছে না মিললে সমস্যাটা কি হলো, কেন এরকম হলো, এটা আমরা একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এই যে বাক্যটা বলেছেন, বলেন তো, একটা হচ্ছে সকাল 9টা, একটা হচ্ছে তারপরে হচ্ছে 10টা। আপনার এই বাক্য অনুযায়ী 9টার সময় কি ঘটছে? রোগী মারা গেছে না ডাক্তার আসছে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড আফটার, রোগী মারা গেছে পরে, তারপরে দ্য ডক্টর কেম। তাহলে আপনার কথা অনুযায়ী ডক্টর আসছে আগে, আপনার এই বাক্য অনুযায়ী আগে আসছে ডক্টর, 9টার সময় আসছে ডক্টর, আর 10টার সময় আসছে পেশেন্ট। এটা তো ভুল হইলো। আমাদের মূল জি বাক্যটা স্যার, বুঝছি বুঝছি বুঝছি। বুঝছেন, আমাদের মূল বাক্যটা ছিল জি স্যার, উপরে, ডক্টর ছিল নিচে, এই জন্য সেন্টেন্সটা হয়নি। এইখানে বিফোর দিলে এক্স্যাক্টলি হইতো আর কি, বিফোর দিলে এই সেন্টেন্সে যদি আমি বিফোর দিয়ে করতাম তাইলে আসলে হইতো। রাইট, আপনি যদি এখানে এই এই আফটারটাকে যদি কেটে আপনি বিফোর বানায় দিতেন, তাহলেই কারেক্ট হয়ে যেত। এই এখন এটা কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন পরের সেন্টেন্স স্ট্রাকচারে যাই। পরেরটা কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট স্যার এই পাস্ট পারফেক্ট টেন্সের কি স্যার এই একটাই উদাহরণ? সব সময় স্যার ডাক্তার আর রোগীর মধ্যেই গড়াগড়ি করি। ওই যে হোমওয়ার্ক বললাম কি, আমি প্রতিটা সেন্টেন্সের 5টা করে হোমওয়ার্ক বের বের করে আনতে হবে। বাংলা সেন্টেন্স বলো, রায়হান একটা সেন্টেন্স বলো। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পর রায়হান পরীক্ষা হলে ঢুকিলেন। হ্যাঁ ঠিক আছে, জি ভাই, ঠিক আছে। তারপর ভাইয়া অ্যালার্ম বাজিবার আগেই হামিমা ভুইয়া ঘুম থেকে ধরফর করিয়া উঠিলেন। এটা হামিমা ভুইয়ার হোমওয়ার্ক। ভাইয়া দেখেন তো এইটা এরকম হয় কিনা, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি অফিসে পৌঁছিলাম বা পৌঁছালাম। অবশ্যই হয়, কারেক্ট। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমি অফিসে পৌঁছালাম বা পৌঁছেছিলাম। এক কথায় আগে বা পরে থাকলেই, দুইটা কাজ ঘটলেই সেটা কি হয়ে যাবে? সেটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করি। পারফেক্ট আবার কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা যেন কেমন ছিল? 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, মনে আছে? হুম, জি 3 ভাইয়া। ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, হচ্ছিল না, হচ্ছে, মানে এখনো হচ্ছে। কিন্তু যদি আমি বলতাম 3 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছিল, আজকের কথা না, 7 দিন আগের কথা। যদি আপনাকে আপনার স্যার প্রশ্ন করলে, এই তুমি গত সপ্তাহে আসলে না কেন, তখন আপনি বলবেন
স্যার 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, তাইলে এখানে আরেকটু পার্থক্য আছে, বলেন তো। ওই যে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্সে যেমন দুইটা ক্লজ ছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই একই রকম দুইটা ক্লজ থাকবে। পার্থক্য কি তাহলে? আরেকটা ক্লজ আপনি কিভাবে ঢুকাবেন, আরেকটা ক্লজ আপনি কিভাবে আবিষ্কার করবেন? আগে তো একটা জিনিস ঘটছিলই, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, আরেকটা ক্লজ আপনি এখানে কিভাবে জোড়া দিবেন? আমি লিখি 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল যখন আমি ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিলাম। যখন আমি ঘরে থেকে বের হয়েছিলাম। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেইন টার্নিং পয়েন্টটা কি ছিল? ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, মনে আছে? ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে মেইন পার্টটা কি? হ্যাজ বিন, মনে আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেইন পার্টই হচ্ছে কি? হ্যাজ বিন, তাই না? has been, হ্যাজ স্যার বিন has been, টার্নিং পয়েন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টার্নিং পয়েন্টই হচ্ছে কি? হ্যাজ বিন। তাহলে এখন বলেন তো পাস্ট পারফেক্ট টেন্সের টার্নিং পয়েন্টটা কি হবে? had been, sir. হ্যাড Had বিন, been. রাইট। হ্যাজ বিন এর পাশটি হচ্ছে কি? হ্যাড বিন। এই আমি কি, আমার স্ক্রিন কি সরে গেছে? ভাই আপনি কি সবাই লিখতেছেন? আপনার ক্লাসে এত ঠিক আছে স্যার, এত 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 রেসপন্স করে, আমার ক্লাসে তো কথাই বলতে চায় না। ঘটনাটা বুঝলাম না, আমাকে কি ভয় পায় সবাই? ভালো আছেন? আপনি আসছেন, আমি তো খেয়াল করি নাই। কেমন আছেন? আসলাম, শেষ আমি পর্যন্ত আসতে extremely sorry, পারলাম। আপনার ক্লাসটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি, এক্সট্রিমলি সরি। আমি আসলে কোন রকম 10টার সময় বাইক 3 থেকে ঘন্টা বেরিয়ে ক্লাস গেছি। অ্যাটেন্ড করতে হবে না স্যার, সমস্যা নেই। আচ্ছা, ক্লাস কি ঠিকঠাক হয়েছিল? কোনো প্রবলেম হয়নি তো? স্যার রেকর্ডিং স্টার্ট হচ্ছিল না, পরে সারিহিন স্যার ওটা সলভ করে আমাদেরকে নতুন লিংক দিয়েছিলেন, কোনো সমস্যা হয়নি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা কোথায় ছিলাম? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মেইন টার্নিং পয়েন্ট ছিল কি? ইট হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন। আর এই হ্যাজ বিন কে পাস্ট করতে হলে কি করতে হবে আমার? জাস্ট হ্যাজটা হ্যাড হয়ে যাবে, ইট হ্যাড বিন রেইনিং। আচ্ছা, হ্যাড বিন। আচ্ছা, আর কি? আর আর হচ্ছে আমার লাগবে দুইটা ক্লজ। যেমন একটা এক্সাম্পল বলি, যখন আমি পড়ছিলাম তখন সে আমার রুমে ঢুকে পড়লো। না, যখন আমি ড্রেস চেঞ্জ করছিলাম তখন একটা বাইরের ছেলে আমার রুমে ঢুকে পড়লো। ঠিক আছে, তাহলে এখন বলেন তো এটা কি ঘটলো? একটা হচ্ছে কি, আমি আগে একটা স্যার কিছু এটাতে আমি একটা করছিলাম। বলি, বলেন। ঢুকে পড়লো, এরপর আই হ্যাড বিন বিটিং হিম সিন্স দ্যাট মোমেন্ট। রাইট, while I had been changing my dress, a stranger came into my room. ঠিক আছে, একটা হচ্ছে হ্যাড বিন, একটা হচ্ছে আমি আগে একটা কিছু করছিলাম, চলমান ছিল, আর ঠিক সেই সময় অন্য একটা পাস্ট ইনডিফিনিট টেন্স ঘটেছিল। দুইটা টেন্স, ঠিক যেমন পাস্ট পারফেক্ট টেন্সে যেমন দুইটা টেন্স ছিল, একটা ছিল পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে নর্মাল পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক একই রকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও দুইটা টেন্স লাগবে, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে নর্মাল পাস্ট ইনডিফিনিট। তাহলে বোঝা গেল এই দুইটা টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমার লাগবে, নর্মাল একটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। কিন্তু স্পেশালাইজড হবে কে? ওই যে পাস্ট পারফেক্ট টেন্স সে নিজে হচ্ছে স্পেশালাইজড, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সে নিজে হচ্ছে স্পেশালাইজড। তাহলে বলেন এই ঘটনা স্ট্রাকচার আমরা এখনো যাইনি, স্ট্রাকচার আমি লিখবো, তার আগে বলেন ঘটনাটা কেউ বুঝতে পেরেছেন কিনা এটা আমাকে বলেন। পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা কেউ ধরতে পেরেছেন কিনা? কেউ কথা বলে না, মানে পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্সটা কেউ ধরতে পারেন নাই? হ্যাঁ স্যার, ধরতে পারছি। বলো স্যার আরেকবার একটু বোঝাইলে ভালো হতো স্যার। মানে হচ্ছে দুইটার ক্ষেত্রে আমার দুইটা ঘটনা ঘটবে, দুইটা ক্লজ লাগবে। পার্থক্য হচ্ছে ওই যে মেইন যে টার্নিং পয়েন্ট, যেটা ইম্পর্টেন্ট যে ক্লজটা, পাস্ট নর্মাল পাস্ট পারফেক্ট টেন্স যেটা একটু আগে পড়াইছি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা ঘটনা আগে ঘটে গেছিল, পরে আর একটা ঘটনা সিম্পলি ঘটছিল।
আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা ঘটনা কোন এক সময় ঘটতেছিল, সেটা চলা অবস্থায় আরেকটা ঘটনা সিম্পলি ঘটে গেছিল। সিম্পলি মানে বলতেছি আমি পাস্ট ইনডেফিনিট। একটা হচ্ছে দুইটা ঘটনা ঘটছিল, দুইটার মধ্যে একটা আগে ঘটে গেছিল, আরেকটা তারপরে সেটাও ঘটে কমপ্লিট হয়ে গেছিল। রোগীও মরে গেছিল আগে, তারপরে ডাক্তার এসেও কিন্তু আসাও কমপ্লিট হয়ে গেছিল। দুইটা ঘটনাই শেষ, রোগীও মরে গেছে, ডাক্তারও মরে গেছে, চলে আসছে। দুইটা ঘটনাই কি শেষ, কোনোটাই চলমান না। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর যখনই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তখন কি হবে? তখন দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা চলছিল, ওই চলমান একটা ঘটনার মধ্যেই আরেকটা ঘটনা ঘটে যাবে। ভাইয়া কথা তো একই হইলো। না, একই হলো কিভাবে? ডাক্তার আসিবার পূর্বে রোগী জ্বরে কাতরাচ্ছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডাক্তার আসার আগে রোগীটা কি অবস্থায় ছিল? চলমান অবস্থায় ছিল, কাতরাচ্ছিল, কন্টিনিউয়াস। আর যদি বলে ডাক্তার আসিবার আগে রোগীটা মারা গেছিল, মানে কি মরে শেষ হয়ে গেছিল, মরে যাচ্ছিল বলে নাই তো, মরে হ্যাঁ, ছিল। এখন পার্থক্যটা ঠিক আছে। তাই না? বোঝা এখন যাচ্ছে। বুঝতে পেরেছি? মানে একটা চলমান বোঝাবে স্যার। হ্যাঁ, যেমন আমি যদি বলি the patient had been suffering before the doctor came. ঠিক আছে, দেখেন আমি এক্সাম্পলটা লিখি তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা মুছে দিই, আমি নতুন একটা বোর্ড নেই। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটার বৈশিষ্ট্য কি হবে? ডাক্তার আসিবার পূর্বে রোগী কাতরাচ্ছিল, মানে কি? মানে হচ্ছে, আমি ইংলিশটা লিখি, আচ্ছা এটা কি পিএ না পিই? একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে রোগী, আমি বারবার কনফিউজ হয়ে যাচ্ছি। রোগীর ক্ষেত্রে পিএ পিএ হবে স্যার। লিখেছি না, আমি তো এই লিখেছি, সরি, এটা আমার ইয়ের মতো হয়ে গেছে, আমি আসলে এই লিখতে চেয়েছি। The patient had been suffering before the doctor came. তাহলে এই বাক্যে এই বিফোর এর আগে আমরা কি বারবার আগের বার বলছিলাম, বিফোর এর আগে, এটা এই ক্ষেত্রে প্রযোজ্য। বিফোর এর আগে যা ঘটবে সেটাই হচ্ছে আমার মেইন ক্লজ, আর এটা হচ্ছে কি জাস্ট সাবঅর্ডিনেট ক্লজ। যদিও এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলা হয় না, কিন্তু আসলে আমার আলোচ্য বিষয়টা কিন্তু কি বিফোর এর আগেই। দ্য পেশেন্ট হ্যাড বিন সাফারিং, আগে কি ছিল? দ্য পেশেন্ট হ্যাড সাফার্ড, আর এখন হচ্ছে কি হ্যাড বিন সাফারিং। ডিফারেন্সটা কি আপনারা ধরতে পেরেছেন? যদি আমি এই বাক্যটাকে এই মারা যাওয়া বাদ দিয়ে এই সাফার করার শব্দটা দিয়ে যদি আমরা এই সেন্টেন্সটাকে নর্মাল পাস্ট পারফেক্ট টেন্স বানিয়ে ফেলতে চাই কন্টিনিউয়াস বাদ দিয়ে, তাহলে কি লিখতাম আমরা বলেন তো? লিখতাম আমরা হ্যাড সাফার্ড। বলেন, কারো কোনো প্রশ্ন আছে, কনফিউশন আছে? না স্যার, ক্লিয়ার। না ভাই। তাহলে আমি স্ট্রাকচারটা লিখি, কি হবে স্ট্রাকচারটা লেখেন, স্ট্রাকচারটা কি হবে মিলিয়ে লেখেন।
সরি আবার পেশেন্ট লিখলাম কেন, স্ট্রাকচার লিখবো। স্যার জি আপনি তাহলে ক্লাসটা কন্টিনিউ করেন, আমি আজকে যাই, অনেক আচ্ছা আচ্ছা ওকে ওকে, আপনি অনেক কষ্ট নিয়ে আপনারা ক্লাসটা করেন, আমি আপনাদেরকে বৃহস্পতিবার আপনাদের সাথে দেখা হবে, লিটারেচার পার্ট নিয়ে স্টার্ট করব, ঠিক আছে? লিটারেচার ক্লাস শুরু হবে। আর আজকে কি কেউ নতুন জয়েন করেছে স্যার? না, নতুন জয়েন করে নিতে কেউ। আচ্ছা, আপনাকে মনে হয় স্যার একজন স্টুডেন্ট নক দিবে বলেছিল, নক দেয়নি এখনো, বা দিলেও আমি বাইকে ছিলাম হ্যাঁ তো বিকাল আমি থেকে, বুঝতে পেরেছি স্যার, আপনি একটু টাইম নিয়ে ফ্রি হয়ে আপনি অ্যাড করে দেন না, গ্রুপ চ্যাটে অ্যাড করে দেন না স্যার। ওই যে ফিনান্সিয়াল আর পেমেন্ট করবেন না, সেটার জন্য আটকে থাকবেন, আপনি গ্রুপ চ্যাটে অ্যাড করে দেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ওকে, ওয়েলকাম। কি বলছিলাম? স্যার আল্লাহ হাফেজ সবাই। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। আসলে আমি আপনাকে সময় দিতে পারিনি, কিন্তু আপনি আমাকে সময় দিয়েছেন, এটা আপনার। না না, এটা কোনো কথা না স্যার, এটা তো আমরা সবাই মিলেই ক্লাস নিচ্ছি। তো বেসিক্যালি আজকে ক্লাসটা স্যার মানে আপনাকে মিস করতেছিল অনেক স্টুডেন্টরাই, কিন্তু কমেন্ট করছে আজকে, মেসেজে লিখছে যে নওশাদ স্যারকে মিস করতে। হ্যাঁ আচ্ছা, আমার ক্লাসটা মানে পারমুটেশনের ক্লাসটা করার কথা ছিল বিন্যাসে, তাই না? না স্যার ওটা না, মানে আপনাকে ক্লাসে তো সব সময় তারা পায়, সব ক্লাসে। ও আচ্ছা, এট লিস্ট একবারের জন্য তো হাজিরা দেই, আজকে একবারে হাজিরা দিতে পারিনি। বললাম না বাইকে ছিলাম, কোন রকম এসে নেমে এই ক্লাসটা ধরলাম, এই জন্য আসলে দিতে পারিনি, সরি। কালকে থেকে ইনশাআল্লাহ অবশ্যই সময় দিব। একদমই সরি না স্যার, বাট সালিহিন স্যার আজকে অনেক ভালো মানে হেল্প করেছেন, অনেক কষ্ট হলো উনি, হ্যাঁ হ্যাঁ উনি আজকে লাইফটা কন্টিনিউ করেছেন অনেক কষ্ট করে হলো। হ্যাঁ, এবং উনি অফিসে ছিলেন, রাত পর্যন্ত অফিসে ছিলেন, যেটা আমি জানি আর কি। জি স্যার, আসলে প্রথম আধা ঘন্টা ওখানে ছিলেন। হ্যাঁ, জুন মাসে আমরা যারা অফিস প্রধান হিসেবে যারা ডিউটিতে আছি, মানে যাদের হাতে ফিনান্সিয়াল ডিউটি, তাদের কিন্তু জুন মাসে খবর হয়ে যায় আর কি, কারণ সব বিল জুনের আগে শেষ করতে হয়। আমি আম্মার সাথে 9টা পর্যন্ত থাকতাম ছোট থাকতে। তাই? আচ্ছা, যখন নিয়ম আসলে হ্যাঁ, বাট অনেক খাবার আসতো লাস্টে, ক্লোজিং এর দিন যে কত খাবার আসতো, এটা বেস্ট পার্ট ছিল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ স্যার, আসি স্যার, আর সবাইকে আল্লাহ হাফেজ, পরে আবার দেখা হবে বৃহস্পতিবার। ওকে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমার স্ক্রিনটাকে একটু জায়গা মতো সেট করে রেখে নিই, এটা বারবার কাত হয়ে যাচ্ছে। এখন মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? আমাকেও দেখতে পাচ্ছেন, স্ক্রিনও দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, the before doctor came, the patient had been suffering before the doctor came. তাহলে আমরা কি লিখছিলাম? স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস had been, এখানেও কিন্তু have has হওয়ার সুযোগ নাই। had been একসাথে লিখলাম, মাঝখানে প্লাস দিলাম না, কারণ বিনটা কি had এর সাথে অ্যাটাচড হয়ে থাকবে, ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, এই জন্য had beenটাকে আমি কি করলাম? একসাথে লিখলাম। সাবজেক্ট had been, পরে বলেন তো, কেউ একজন বলেন, আমার আগে বলেন। রাইট, being, সাবজেক্ট had been being। আচ্ছা, পরে কি থাকবে? বিফোর বা আফটার। ওই যে আফটারের ক্ষেত্রে জাস্ট একই জিনিস, খালি উপরের ক্লজটার নিচে চলে যাবে। বিফোর প্লাস আর এটা কি? দ্য সেকেন্ড সাবজেক্ট টু লিখতে পারতাম, সাবজেক্ট প্লাস V2। হ্যাঁ, সাবজেক্ট টু লিখলাম না, নরমাল সাবজেক্ট প্লাস কি? V2 নরমাল V2। হ্যাঁ, একদম ইজি না? লিখে ফেলেন, খাতায় লিখে ফেলেন। বলেন, এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, আমি একটা নতুন এমএস ওয়ার্ড ফাইল ওপেন করেছি। আপনারা কি আমার এমএস ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, নাকি আমার আগের স্ক্রিনটাই দেখতে পাচ্ছেন? আগের স্ক্রিনটা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আগের স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আমি একটা এমএস ওয়ার্ডে এই এখন স্ক্রিন শেয়ার করবো, এখানে আবার লেখা আবার সুবিধা। এক মিনিট, আমি এমএস ওয়ার্ডটা ওপেন করি। এখন আপনারা আমার এমএস ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এমএস ওয়ার্ডের আবার একটা সুবিধা আছে।
সুবিধা কি একটু পরে দেখতে পাবেন আপনারা। এর প্রথম সুবিধা হচ্ছে ফুল ক্যানভাস আমার হয়ে গেল। সেকেন্ড সুবিধা হচ্ছে আমি টান দিয়ে স্ক্রিনটাকে সরিয়ে ফেলতে পারবো, উপরে নিচে করে ফেলতে পারবো, এবং আমি ইচ্ছা করলে প্রয়োজন এখানে টাইপও করতে পারবো। আচ্ছা, আমরা এতক্ষণ কি করেছিলাম? পাস্ট নিয়েছিলাম, আমরা এখন কি করব? ফিউচার নিয়ে কাজ করব। আচ্ছা, ফিউচার কন্ট্রোল ই দিলে সেটা মাঝখানে চলে যায়, এন্টার। আচ্ছা, ফিউচার টেন্স নিয়ে আমরা প্রথমে যে কাজটা করব, ফুটুরি টেন্স আর কি। ওই যে প্রথম দিন যে জোকসটা বলেছিলাম, ভালোবাসা 101-এ ফিউচার বলে ফুটুরি না ফাটুরি বল, বানান পারলে ছেড়ে দেবো, নাহলে পাইরাবো। ফিউচার টেন্সের ঘটনা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যতে একটা কিছু ঘটবে, এখনো ঘটেনি এমন। তাহলে আমাদের যে প্রথম সেন্টেন্স ছিল ভাত খাই, ভাই আমি ক্লাসে আছি, হ্যাঁ আমি ভাত খাই, এটা কি ফিউচার ইনডিফিনিট করলে কি হবে? কে আমি বলতে ভাত পারে? খাবো। রাইট, I will eat. হ্যাঁ I shall eat. জি। আমি ভাত খাবো। আচ্ছা, এখন কি আগের চেয়ে একটু ভালো দেখা যায় না? এবং এটাকে আমি সরি, আমি ভাত খাবো, তারপর I shall eat. নাম দিই আমরা। প্রথম ফিউচারের প্রথম টেন্সটার নাম কি? প্রথমটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট টেন্সের উদাহরণ। মানে ফিউচার তো 4 ধরনের, ফিউচারের প্রথম টাইপটা হচ্ছে এটা ফিউচার ইনডিফিনিট। তাহলে ভবিষ্যতে আমি ভাত খাবো, স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস শ্যাল Will. or will। সেকেন্ড এলটা Plus V1. না আছে, সাবজেক্ট শ্যাল উইল প্লাস কি হবে বলেন তো? স্যার ভার্বের বেস ফর্ম। রাইট, ভি মানে V1, ভি বললেই V1, 1 লেখা দরকার নাই, ভি লিখলে বুঝবেন V1 প্লাস কি অবজেক্ট। তাহলে আই ইট রাইস এর সাথে পার্থক্য কি? প্রেজেন্ট ইনডিফিনিট যেটা দিয়ে আমরা শেখা শুরু করেছিলাম, তার সাথে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে আমরা এখানে শুধুমাত্র একটা শেল বা উইল, এটা কি আমরা এই শেল উইলটা আমরা বাড়তি এনেছি, এই যে এই জিনিসটা হচ্ছে আমার বাড়তি। এটা বাদ দিলে আপনারা খেয়াল করেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, আই ইট রাইস হয়ে যায়। এই যে এটা হচ্ছে আই, এটা হচ্ছে ইট, এটা হচ্ছে রাইস। যদি শেল উইলটাকে বাদ দেই তাহলে আমার আই ইট রাইস হয়ে যায়। তাহলে খুব ইজি, আই শ্যাল ইট রাইস লিখে ফেলি। আমি ভাত খাবো ইংরেজি কি তাহলে? লিখে ফেলি আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। আচ্ছা, শ্যাল আর উইল নিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমার হি বা শি, হ্যাজ বা হ্যাভ এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ইজ বা এম, এম ইজ আর ওয়াজ ওয়ার এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু শ্যাল বা উইল এতটা কেস সেন্সিটিভ না। আপনার কি কেস সেন্সিটিভ শব্দটার সঙ্গে পরিচিত? বলেন তো কেস সেন্সিটিভ মানে কি? কেস সেন্সিটিভ হচ্ছে যে জিনিসটা আলাদা ক্ষেত্রে আলাদা পরিস্থিতিতে আলাদা রকম আচরণ করে, এবং এটা আলাদা অবশ্যই আলাদা রকম আচরণ করতে হবে, কারণ এটা সেন্সিটিভ। এটাকে বলা হয় কেস সেন্সিটিভ। যেমন ওই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এটা ছিল কেস সেন্সিটিভ, হ্যাভ হ্যাজ এটা ছিল কেস সেন্সিটিভ। কিন্তু যদি বলা হয় যে আই শ্যাল ইট রাইস, আমি যদি বলি আই উইল ইট রাইস, এটা কেস সেন্সিটিভ না। ফলে আমি যদি বলি যে আমি ভাত খাবো এবং আই উইল ইট রাইস, এটাও ভুল হবে না। কিন্তু নরমালি আমি বলছি নরমালি আয়ের পরে শ্যাল হয় আর বাকি সব ক্ষেত্রে উইল হয়।
হি এর পরে উইল, ইউ পরে উইল, দে উইল। কিন্তু আই এর পরে আবার উইল ইউজ করা যায়। কখন? আই উইল গো, তখন উইল ইউজ করা যায়। যখন শেলটাকে একটু গুরুত্ব দেওয়া হয়, একটু জোর দিয়ে বলা হয় আমি যাবই, আমি অবশ্যই ভাত খাবো, আমি ভাত খাবোই, তখন বলতে হবে আই উইল ইট রাইস। কিন্তু আমরা যেহেতু এই কনফিউশনটা এড়ানোর জন্য এই শেল বানানটা আমি ডাবল লিখেছি, এটা শেলটা সিঙ্গেল এল হবে। আই শেল নাকি শেল, ঠিকই তো আছে, শেল বানানটা কি ডাবল এল না? ডাবল এল। ডাবল এল, আচ্ছা ঠিকই লিখেছিলাম। হোয়াটএভার, যেহেতু শেলটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, আবার উইলটা সব জায়গায় প্রযোজ্য করে করা যাচ্ছে, তাহলে এই কনফিউশনটা দূর করার জন্য আমরা উইলটাকে জেনারেলাইজ করে ফেলতে পারি না? সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। তাহলে আই উইল ইট রাইস স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। ঠিক আছে? বললেন ফিউচার ইনডেফিনিট টেন্সের সাথে কোনো পার্থক্য আছে, কোনো কনফিউশন আছে? নেই। আচ্ছা, এবার আমরা আসি কিসে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। বলেন তো, আমি ভাত খাবো, এটা ছিল ফিউচার ইনডিফিনিট, এটাকে ফিউচার কন্টিনিউয়াসে বাংলাটা কি হবে? কেউ বাংলাটাকে বলেন তো দেখি। আমি ভাত খেতে থাকবো। রাইট, আমি ভাত খেতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে একটা ঘটনা ঘটতে থাকবে, ভবিষ্যতে আমি একটা কাজ করতে থাকবো, এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে কি ভবিষ্যতের কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বলে আমি ভাত খেতে থাকবো, ইংলিশটা কি হবে? কেউ একজন বলেন তো। I shall be eaten rice. I shall be Eaten ইটিং rice. রাইস, ইটিং eaten. রাইস। ইটিং রাইস, ইটিং রাইস হবে। Sorry, eating rice. Eating rice. Sorry. আচ্ছা, Mistake, ঠিক sir. আছে, Eating ভালো rice. বলেছেন, কাছাকাছি চলে এসেছেন, কাছাকাছি বলে ভালো বলেছেন, খুব কাছাকাছি বলেছেন আর কি। আই শ্যাল বি, মনে রাখেন আমার উদ্দেশ্য কি, এই বাক্যের প্রধান বৈশিষ্ট্য কি বলেন তো? এই বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে সেটা কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস মানেই কি থাকবে? আইএনজি থাকবে। বি থাকুক বা না থাকুক, বিন থাকুক বা না থাকুক, আইএনজি আমার থাকতে হবে। আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। I shall be eating rice. Whatever happens, I shall be continue trying. So, আমি যাই হোক না কেন আমি যেতেই থাকবো। whatever happens, I shall be going. যাই হোক না কেন আমি যেতেই থাকবো। এটা কি একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে আমি একটু লিখি, আমি না যেতে থাকবো না। প্রথম বাক্য কি ছিল? ভাত খাওয়া নিয়ে। তাহলে ভাত খাওয়া নিয়ে বলি, আমি ভাত খেতে থাকবো। এই বাক্যটা দিয়ে আমরা বলি আমি ভাত খেতে থাকবো। এটাকে কি লেখা যায়? ইংলিশে কি লেখা যায়? আই শ্যাল বি ইটিং রাইস। দেখেন স্ট্রাকচারটা লেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল উইল। একটু মিউট করেন, কার জন্য মিউট হয়নি? শহীদ ভাই একটু মিউট করেন। আচ্ছা, আই শ্যাল উইল প্লাস বিটা কিন্তু আলাদা করে দিলাম, বিটা সব জায়গায় কমন থাকবে। আই শ্যাল বি পরে কি? বিং, ভার্ব প্লাস আইএনজি, পরে কি? অবজেক্ট তো সব জায়গায় থাকে। বলেন সহজ না কঠিন? বলেন। সহজ না কঠিন? বলেন। জি স্যার, সহজ। আচ্ছা, নাসিরউদ্দিন ভাই নতুন জয়েন করেছেন, এই জন্য নাসিরউদ্দিন ভাইকে একটু প্রশ্ন করি, না পারলে কোনো সমস্যা নাই। নাসির ভাই বলেন, আমি ফুটবল খেলতে থাকবো, ইংরেজি কি হবে? I shall be playing football. এক্সেলেন্ট। আচ্ছা, মোহাম্মদ আলামিন ভাই বলেন তো, আপনি নিজের মতো করে একটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বাক্য বানিয়ে বলেন তো।
হ্যালো, আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন? কথা বলতে পারবেন, আপনি রেসপন্স করতে পারবেন? আচ্ছা, আমরা আর না যাই, আমি ধরে নিয়েছি বাকিরা পারবেন। আপনারা সবাই 5টা করে সেন্টেন্স নিজেরা বের করে আনবেন। আচ্ছা, আমরা এখন আহ, কোনটা শিখবো? নতুন একটা বলেন তো। আমরা এখন শিখবো ফিউচার কন্টিনিউয়াস শিখেছি, এখন আমরা শিখবো ফিউচার পারফেক্ট। আচ্ছা, ফিউচার পারফেক্টটা কেমন বলেন তো? আচ্ছা দেখেন তো, কেউ একজন ভিডিও কি রেকর্ডিং হচ্ছে, রেকর্ড হচ্ছে? হচ্ছে ভাইয়া। রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টের ওই যে পারফেক্ট পাস্ট পারফেক্টের মতোই ফিউচার পারফেক্টও কি একটা বিফোর লাগবে। তাহলে ঝামেলাটা একটু ঝামেলা এখানে আছে, দুইটা ক্লজ লাগবে। বিফোর থাকলে মানে কি দুইটা ক্লজ লাগবে, একটা ক্লজ যাবে বিফোরের আগে আর একটা ক্লজ যাবে বিফোরের পরে। আচ্ছা, তাহলে বিফোরের আগে সবসময় কি হয়, ওই যে পাস্ট পারফেক্টের সময় ঝামেলাটা কি, টার্নিং পয়েন্টটা কোথায় ছিল? বিফোরের আগেই ছিল। তাহলে এখানেও টার্নিং পয়েন্টটা বিফোরের আগেই থাকবে। পার্থক্য কি? আগে ছিল অতীতকালের ঘটনা আর এখন হবে ভবিষ্যৎকালের ঘটনা। যেমন ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর যদি বলি ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়ে থাকবে, পরীক্ষা শুরু হওয়ার আগে আমি প্রিপারেশন কমপ্লিট করে রাখবো, তুমি আসার আগে আমি ঘরদর গুছিয়ে রাখবো যেন তোমাকে এসে আর কোনো কাজ করতে না হয়। তো তুমি আসার আগেই আমি রান্না করে রাখবো। বলেন, কোনো প্রবলেম আছে বাক্যগুলো বুঝতে? হ্যালো, না স্যার বলেন। শুনতে পাচ্ছেন আপনারা? জি পাচ্ছি। আচ্ছা, তাহলে মানে কি একটা ঘটনা ঘটার আগেই আর একটা ঘটনা ভবিষ্যতে কমপ্লিট হয়ে থাকবে। আবার বলছি, একটা ঘটনা ভবিষ্যতের একটা ঘটনা, কোনোটাই কিন্তু এখনো ঘটে নাই। দুইটা ঘটনাই ভবিষ্যতে ঘটবে, কিন্তু দুইটা ঘটনার মধ্যে একটা ঘটনা যে পরে ঘটবে তার আগে অন্য একটা ঘটনা ঘটে থাকবে। লিখি একটা এক্সাম্পল। আমি ভাত খেয়ে রাখবো, ইংলিশে বলি না, ভাত খাওয়া রাখবো এটা সুন্দর হলো না। তুমি আসার আগে আমি ভাত খেয়ে রাখবো, এটা তো হলো না, সুন্দর হলো না বাক্যটা, যদিও গ্রামাটিক্যালি কারেক্ট, এক্সাম্পলটা সুন্দর হলো না। একজন আসার আগে কি বা কেউ ভাত কমপ্লিট করে রাখে? বরং মানুষ তো অপেক্ষা করে যে তুমি আসলে আমি একসাথে ভাত খাবো। এটা বলি, তুমি আসার আগে আমি রান্না করে রাখবো স্যার। স্যার সে বাড়ি গিয়ে থাকবে। হ্যাঁ রান্না করে রাখবো, খাওয়াবো, বউ আসতেছে বহুদিন পরে, আমি বউয়ের জন্য রান্না করে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আই শ্যাল হ্যাভ লিখি, আমি রান্না করে রাখবো বিফোর ইউ কাম, তুমি আসার আগে। আই শ্যাল হ্যাভ কুকড, আই শ্যাল হ্যাভ কুকড। এখন লেখা আগের চেয়ে একটু ক্লিয়ার হচ্ছে না? বেটার হচ্ছে না লেখাটা আগের চেয়ে? মানে একটু হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে আর কি। আর এটা আজকে আমার ফার্স্ট ক্লাস ইয়ে দিয়ে ট্যাব দিয়ে। আই শ্যাল হ্যাভ কুকড বিফোর ইউ কাম। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। বলেন এ বাক্যটাতে কোনো প্রবলেম আছে? আই শ্যাল হ্যাভ কুকড বিফোর ইউ কাম, তুমি আসার আগে আমি রান্না কমপ্লিট করে রাখবো। ঠিক আছে না? তাহলে আমি যদি এটাকে স্ট্রাকচারটা লিখি, এটা দেখে দেখে যদি আমি এখন স্ট্রাকচারটা বানাই, কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট শ্যাল or will,
হ্যাভ হ্যাভ আর V3 দুইটাকে কি একসাথে রাখা যায় নাকি যায় না? জি স্যার, একসাথে রাখা যায়। যায়, কারণ কি হ্যাভ এর পরে কখনোই V1 বা V2 হয় না। হ্যাভ, হ্যাজ, হ্যাড যাই হোক না কেন এই তিনটার পরে সবসময় কি হয়? V3 হয়, এই জন্য দুইটাকে আমি একসাথে রাখলাম। সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ ডান, V3 মানে কি? ডান, V3 বিফোর। সেকেন্ড সাবজেক্ট, সাবজেক্ট টু, আমি সাবজেক্ট টু দিতেও পারি নাও দিতে পারি। সাবজেক্ট টু কি? V1, এখানে কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবেন V1 খুব ইম্পর্টেন্ট। দেখেন এটা কিন্তু এখানে কিন্তু আবার ইয়ে হয়ে গেছে, কারণ কি বলেন তো? ফিউচারের ঘটনা তো, এই জন্য কিন্তু এখানে কোনোটা পাস্ট হবে না। দেখেন এটা হচ্ছে পারফেক্ট, এটা এটা পারফেক্ট, এটা হচ্ছে আমার এই অঙ্কের টার্নিং পয়েন্ট। পারফেক্ট নামই হচ্ছে ফিউচার পারফেক্ট, এই জন্য এটাকে পারফেক্ট করেছি। এই হ্যাভ দিয়ে আমরা কি করেছি? এটাকে পারফেক্ট করেছি। আর এই শ্যাল উইল দিয়ে কি করেছি বলেন তো? শ্যাল উইল দিয়ে আমি কি করেছি? এটাকে ফিউচার করেছি। রাইট, থ্যাংক ইউ। হামিমা বই বলেছেন নাকি? কে বলেছেন? হামিমা আপু নাকি? জি জি ভাইয়া। আচ্ছা, নাজিফা আপু আছেন, আজকে জয়েন করেছেন? নাজিফা, নাফিজা কি যেন নামটা? নাই বুঝাই। কতজন পার্টিসিপেন্ট আছে দেখেন তো? 11 জন টোটাল। আচ্ছা 11 জন। কয়টা বাজে? 11:45। হ্যাঁ, তো শেষ করে দিব। আর 15 মিনিট টাইম আছে, 15 মিনিটে আমরা বাকি দুইটা টেন্স শিখে শেষ করে দেব। তাহলে সাবজেক্ট যা লিখেছি তাই। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি সাবজেক্ট, স্যার শুনতে পাচ্ছি স্যার। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ ডান, মানে হ্যাভ প্লাস V3 বিফোর অ্যানাদার সাবজেক্ট নর্মাল কামস। ইউ কাম, ইউ হইছে বলে কাম হইছে। যদি হি হইতো তাহলে কি কামের পর একটা এস যুক্ত হইতো। এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করব। তুমি আসার পূর্বে আমি রান্না করে রাখবো। তাহলে আমরা ফিউচার পারফেক্ট বুঝে গেছি। লাস্ট টাইপ হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একদম ইজি। আমরা নর্মাল পাস্ট পারফেক্টকে যেভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করেছিলাম, ঠিক একইভাবে ফিউচার পারফেক্টকেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কনভার্ট করে ফেলবো। কেউ একজন বলতে পারেন কি করতে হবে এখানে? টার্নিং পয়েন্টটা কোথায়? স্যার শ্যাল শ্যাল বিন হবে স্যার এখানে। রাইট। আর এই যে হ্যাভ, হ্যাভ থাকবে। জি স্যার, হ্যাভ থাকবে। আগে ছিল হ্যাড, Shall হ্যাড have বিন been হবে। কুকিং। আগে ছিল কি? হ্যাড বিন কুকিং। আর এখন কি হবে? শ্যাল হ্যাভ বিন কুকিং। Shall have been cooking। রাইট, আগে ছিল হ্যাড বিন কুকিং, আর এখন হবে কি? শ্যাল হ্যাভ বিন কুকিং। ওই হ্যাড কি আমরা শ্যাল হ্যাভ দিয়ে কনভার্ট করব, বাকি সব সেম থাকবে। আমরা আবার একটু আসি, এখানে ফিরে আসি। কোনটার সাথে জানি কম্পেয়ার করছি আমরা? পাস্ট পারফেক্টের সাথে। পাস্ট পারফেক্ট কি ছিল? আচ্ছা, পাস্ট পারফেক্টে না যাবে, এটার সাথে কম্পেয়ার করি। এই একটু আগে ফিউচারে আছি, ফিউচারেই থাকি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ছিল, ফিউচার পারফেক্ট ছিল এটা, আই শ্যাল হ্যাভ ডান, মানে আই শ্যাল হ্যাভ কুকড বিফোর ইউ কাম। আই শ্যাল হ্যাভ কুকড বিফোর ইউ কাম। আর এখন কি হবে? আই শ্যাল হ্যাভ বিন কুকিং বিফোর ইউ কাম। দেখি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কেমন? তুমি আসার আগে আমি রান্না করতে থাকবো। তুমি আসার আগে আমি রান্না করতে থাকবো। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। বলেন তো কি হবে? ইংলিশটা কি হবে? আই শ্যাল হ্যাভ
বিন কুকিং। যখনই হ্যাভ থাকবে, হ্যাভ বিন থাকবে, বিনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। না, সবসময় না, অন্য কোনো ক্ষেত্রে হয়, কিন্তু হ্যাভ বিন থাকলেই, হ্যাজ বিন থাকলে ইট শ্যাল হ্যাভ বিন কুকিং, যখন আইএনজি চলে আসবে তখনই বুঝে যাবো আমরা কি পারফেক্টের মধ্যে আবার কন্টিনিউয়াস হয়েছে। আর যদি আইএনজি না থাকতো এবং বিন না থাকতো, নর্মালি ডান থাকতো, আই শ্যাল হ্যাভ ডান, তাহলে কি ওইটা হয়ে যেত যে নর্মাল, একটু আগে যেটা করেছিলাম ওই যে শ্যাল হ্যাভ ডান, উইল হ্যাভ ডান, এটা হবে নর্মাল ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি বলি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে হচ্ছে এটা, I shall have been cooking before you come. তাহলে স্ট্রাকচারটা কি বলেন তো? এটা দেখে দেখে কেউ স্ট্রাকচারটা আমার আগে বলেন, আমাকে একজন হেল্প করেন। সাবজেক্ট শ্যাল অথবা উইল। শ্যাল উইল, আচ্ছা লিখি, দাঁড়ান লিখে নেই। শ্যাল অবলিক উইল, উইল পরে হ্যাভ বিন, হ্যাভ অর হ্যাজ, হ্যাভ অর হ্যাজ। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আদারওয়াইজ হ্যাভ, প্লাস বিন, প্লাস বিন, বিন প্লাস ভিআইএনজি, have been cooking, plus before, বিফোর, plus subject, সাবজেক্ট plus V1. V1। এই V1 টা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। V1 টা কিন্তু কালার পেন দিয়ে মার্ক করে দেন, আন্ডারলাইন করে দেন। Before you come, before he comes, I will hide all my properties before he comes to Bangladesh, comes Bangladesh, before he arrives Bangladesh. Okay. I will hide all the gold bars before police raids. Okay? বলেন, কোনো প্রবলেম আছে বা কোনো কনফিউশন আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? হ্যালো, তাহলে কি আমরা সবগুলো টেন্সের স্ট্রাকচার ভালোভাবে বুঝে গেলাম নাকি? জি স্যার। আরো কোনো কনফিউশন থাকলে শেয়ার করেন। হ্যালো, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি স্যার, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, কোথায় গেলাম? আমি হারিয়ে গেলাম, মানে জুম থেকে স্ক্রিনশটটা এখন আর ক্লোজ করতে পারছি না, স্ক্রিনশটটা ইয়ে করে দিতে হবে। এই এখন দেখতে পাচ্ছি। বলেন, আমরা কি টেন্সটা ভালোভাবে শিখতে পেরেছি? হ্যালো, জি স্যার, শিখতে পেরেছি। জি স্যার। টেন্সের সকল ধরনের 12 ধরনের স্ট্রাকচার, সকল ধরনের বাক্য আমরা কি বের করতে পারবো না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তাহলে কি আমরা ক্লাস আজকে শেষ করে দিব? জি স্যার, প্রায় 12টা বেজে গেছে। আচ্ছা, কেউ তো কিছু বলছেন না যে মানে আসলে কি ক্লিয়ার হয়েছে কিনা, সেন্টেন্সের স্ট্রাকচার গুলো আমরা বুঝতে পেরেছি কিনা। নাজিফা আপুকে একটু আগে খুঁজেছিলাম, রেসপন্স করেননি। আপনি কি শুনতে পাচ্ছেন নাকি মিউট হয়ে গেছেন? শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর রায়হান কি শুনতে পাচ্ছ? হ্যাঁ ভাই। ওকে, তাহলে বিদায় নেই আমরা। বাক্য এখন আমি কিন্তু আবার বলছি, প্লিজ রিকোয়েস্ট, আপনারা সবগুলো সেন্টেন্স দিয়ে একটি দুটি করে বাক্য বানিয়ে ছবি তুলে গ্রুপে দিন।
আর ভার্ব, ওই যে বলেছিলাম ভার্বের সবগুলো ফর্ম, গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান, ইট, এইট, ইটেন, লাইক, লাইকড, লাইকড। দেখবেন ম্যাক্সিমাম ভার্বের পরেই যদি ইংলিশ ইংলিশ ভোকাবুলারিতে যদি 500 ভার্ব থেকে থাকে, মিনিমাম 450 ভার্বেরই কি জাস্ট ইডি যোগ করে দিলেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায়, লাইক, লাইকড, লাইকড। কিন্তু প্রায় 100-150 ভার্ব আছে যেগুলো হয় না, যেমন ফাইট, ফট, ফট, ব্রিং, ব্রট, ব্রট, এখানে কিন্তু ইডি যোগ করে হয়নি। আবার যেই দেশ আছে সেই দেশের মধ্যে প্রায় 80%-এরই কি ওই পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল একই, ফলে একটা শিখলেই হয়ে যায়, আমার দুইটা নতুন করে শিখতে হয় না। যেমন ফাইটের কি বললাম একটু আগে, ফট, ফট, ব্রিং, ব্রট, ব্রট। তারপর Can, ওয়ার্ক, could, ওয়ার্কড, ওয়ার্কড। বলেন জাহিদ, বলেন। can, could, হ্যাঁ, ক্যান, কুড, কুড। could. ক্যানের পাস্ট টেন্স এবং পিপি দুইটাই এক, কুড, কুড। এখন ভার্ব যদি আপনারা না জানেন, সেন্টেন্স স্ট্রাকচার জানেন কিন্তু ভার্বের ফর্ম জানেন না, তাহলে কিন্তু পারা সত্ত্বেও আপনি জিনিসটা পারলেন না। এই জন্য আপনারা একটু প্র্যাকটিস করুন, কেমন? আর কথা না বলি, আপনাদের সময় আর না নেই। আপনাদের যদি কারো কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। স্যার ভিডিওটা স্যার কখন আপলোড করবেন? আজকে ভিডিওটা আপলোড করেই ঘুমাবো। তুমি কি লেটে জয়েন করেছো তাই না? স্যার এখানে কারেন্ট চলে গেছিল, আমি কিছুক্ষণ অনেক অফ ছিল। অসুবিধা নেই, আজকে আমার তারা নেই, কালকে ভোরে উঠতে হবে না, ফলে আমি আজকে ভিডিওটা আপলোড করেই শুরু, মানে এখনই আপলোড করে দিব, আপলোড করেই ডিনার করতে যাবো। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম। আর একটু মতামত চাই আমি, যে আজকে একজন কিন্তু মতামত, ইম্পর্টেন্ট একটা মতামত দিয়েছে যে বোর্ডে যখন করাই তখন একদম রিয়েল ক্লাসের এক্সপিরিয়েন্স পাওয়া যায়, মনে হয় যে একদম টিচার টিচার পড়াচ্ছে। আর যখন এই যে ট্যাবে যখন পড়াই, হোয়াইট বোর্ড শেয়ার করে, তখন মনে হয় যে কোন একটা যন্ত্রের সঙ্গে কথা বলছি, তাই না? এই প্রবলেমটা কিন্তু হয়, এই প্রবলেমটা আর কার কার হয়? স্যার, জি স্যার, এই প্রবলেমটা হচ্ছে স্যার। ভাই পড়াই ওটা বলতে কি, করালে এটা তো একদম মনে হয় আপনার আজকে সামনে প্রথম। করার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা Actually, গ্রুপে একটা পুল করতে পারি, আমরা গ্রুপে একটু আলোচনা করে দেখতে পারি যে কে কে হোয়াইট বোর্ডে লাইভ ক্লাসটা বেশি পছন্দ করছেন আর কে কে ট্যাবে ক্লাসটা পছন্দ করছেন। হোয়াইট বোর্ডে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি যে বারবার ফোকাস ডিফোকাস হয়ে যায়, আমরা হাই রেজলিউশন পাই না, কেন বলেন তো? কারণ মোবাইল দিয়ে করতে হয়, কারণ বা ওয়েব ক্যাম দিয়ে করতে হয়, ডিএসএলআর কিন্তু সরাসরি লাইভ স্ট্রিমিং করা যায় না, করতে গেলে সেটাকে অনেক হাঙ্গামা করতে হয়, সেটা আমি পারি না, যার ফলে ভিডিওগুলো আমরা এইচডি ভিডিও পাই না, লেখাগুলো ঝাপসা হয়ে যায় বা একটু ব্লার হয়ে যায়। কিন্তু আমি যখন এই ট্যাবে যখন ক্লাস নেই, খুব কালারফুল লেখা কিন্তু আমি লিখতে পারি, এবং যে কোনো কালার ইউজ করতে পারি, আমরা মোছামুছি ঝামেলাও নাই। এদিক থেকে আবার ট্যাবে ক্লাস নেওয়া একটু সুবিধা, কমফোর্টেবল, এই আর কি। আপনি একটু বসে বসে ক্লাস নিতে পারেন। বসে বসে ক্লাস নেওয়া যায়, এটা একটা সুবিধা আছে, বসে দীর্ঘ সময় ক্লাস। স্যার মেইন কথা স্যার, ওই আপনার স্যার দাঁড়িয়ে করলে স্যার আপনার জন্য একটু কষ্ট হয় আর কি। না না, এটা তেমন একটা কষ্ট না, কারণ আমি দাঁড়িয়ে থাকতে বেশি পছন্দ করি, আমার ব্যাক পেন আছে, এই জন্য আমি দীর্ঘ সময় বসে থাকতে পারি না, যে বসেছি আমি ক্লান্ত হয়ে গেছি, পিঠ ব্যথা হয়ে গেছে। কিন্তু আমি যেদিন দাঁড়িয়ে ক্লাস নেই, আমি কিন্তু ক্লান্ত হই না, 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিতে পারি, 2-3টা ক্লাস একসাথে নিতে পারি। আসলে স্যার আমরাও তো অভ্যস্ত না স্যার, মানে আপনাকে দাঁড়িয়ে দেখতে দেখতে আসলে একটা ইয়া হয়ে গেছে, ইউজ টু হয়ে গেছি আমরা। আচ্ছা, তো একটু আনইজি তো লাগবেই, প্রথম প্রথম একটু আনইজি লাগবে। জি স্যার, আমাদের একদিনই ক্লাস নিলে হয়তো আমার পরবর্তীতে ভালো লাগবে স্যার। না, জাহিদ ভাই বললেন, আবার বলেন, মেগাবন জাহিদ কি বললাম? আমি বললাম যে আসলে আমার নিজের কাছে অনেক আনইজি কাজ করতেছে এই যে আজকের ক্লাসটা, মানে একটু আননোন একটা ফিল কাজ করছিল। তো হোয়াইট বোর্ডে নিলে আসলে বেশি স্মার্ট আর কি মনে হয় আমার কাছে। আচ্ছা, এটা স্বাভাবিক, আননোন ফিলিংস লাগবে, কারণ নতুন নতুন না ট্যাবে ক্লাস। আরেকজন জানি কি বলতে চাইলো মাঝখানে? স্যার আমার আরেকটা স্যার ওপিনিয়ন বলতে পারি স্যার, আপনি যেদিন খুব টায়ার্ড লাগবে বা খুব খারাপ লাগবে বা ভাল লাগবে না, বা খুব মানে যেদিন খুব স্ট্রেস যাবে, সেদিন হয়তো আপনি ট্যাবে নিতে পারেন।
বা সহমত প্রতিকূল রাখার অবস্থা, বা প্রতিকূল অবস্থা বলতে আপনি বাসে আছেন বা ওই সময় আমাদের একটা জরুরি ক্লাস করতে হবে, তার মানে সেই হোয়াইট সময় বোর্ড হয়তো আর কি, হয়েছে। হ্যাঁ যখন হোয়াইট বোর্ড থেকে দূরে থাকবেন আর কি, তখন আর কি আপনি ট্যাব ইউজ করতে পারেন বা আপনার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে। বাট আদারওয়াইজ আপনি স্যার বোর্ড করলে ভালোই হয়। বোর্ড, এটা একটা জাস্ট হোয়াইট আমার বোর্ডের দাম ওপিনিয়ন হচ্ছে দিলাম 800 ভাই, টাকা। এটা একটা আমার বিষয় ওপিনিয়ন কি দিলাম। ভাইয়া মানে আসলে থ্যাংক ইউ ফর ইউর নাইস ওপিনিয়ন। আমি এটা জানতে চাচ্ছি, স্বতঃস্ফূর্ত ওপিনিয়ন এটা জানতে চাচ্ছি, কারণ তোমাদের যেটা ভালো লাগবে আমি সেটাই করব। তো একটা বিষয় কি মানে ওইটা আসলে এরকম যদি করতে থাকেন না কন্টিনিউ তাহলে ইউজ টু হয়ে যাবে আসলে। মানে মানে মানুষ তো সবকিছু ইয়ে করতে পারে, কারণ এই যে প্যান্ডামিক সিচুয়েশনে যেটা গেল মানে অনলাইনে ক্লাস হবে এরকম ভাবে হবে এটা কখনোই কল্পনা করিনি। তারপর তো অভ্যস্ত হয়ে গেছি তাই না, এখন থেকে সবকিছু মানে অনলাইনেই হবে হ্যাঁ হ্যাঁ, সব বাদ। প্রথম যখন অনলাইনে ক্লাস করতেন তখন ফিলিংসটা কেমন ছিল? দূর অনলাইনে একটু ক্লাস বোয়া। এখন দেখতেছি এটা 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 ছাড়া কোনো বুদ্ধি নেই। কিন্তু এখন দেখছি যে এটা তো সব দিক থেকে সুবিধা। আমার রোদের মধ্যে ঝড় বৃষ্টিতে বাইরে যাওয়া লাগছে না, করোনার রিস্ক নাই, টাইম ওয়েস্ট হচ্ছে না। আপনি দেখেন প্রাইভেট পড়তে গিয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা আড্ডা দেয়। আড্ডা দেওয়া মানেই কি টাইম ওয়েস্ট, টাইম লস। তাহলে আমরা এখানে এই 2 ঘন্টার ক্লাসে 2 ঘন্টা 20 মিনিট নিচ্ছি, একটু বেশি সময় নিচ্ছি, তাহলে তো আমার ক্ষতি হচ্ছে না, তাই না? হ্যাঁ ভাই, এইটা কিন্তু একদিকে অনেক এই যে ওয়েস্টেজ সুবিধা টাইমটা হয়েছে, আমার এটা অনলাইনের যে আমাদের আমার যে অনেক ওয়েস্ট সুবিধা হচ্ছে, হয়েছে। এই ওয়েস্টেজটা কিন্তু আমার মেকআপ হয়ে যাচ্ছে কিন্তু ওই যাওয়া আসার সময়টা দিয়ে, তাই না? ঘরের মধ্যে লুঙ্গি পরে ফ্যানের মধ্যে খালি গায়ে পড়ছি পড়ছি আর খাচ্ছি, তো অনেক মজা, তাই না? হ্যাঁ, আসলে ঘরোয়া ফিলিংস। রায়হান কি বলতে চাইলা? আসলে হ্যাঁ, এটাই বললাম ভাইয়া, মানে এটা কিন্তু আমাদের মানে সত্যি এখন, আগে একটু আনইজি লাগতো যে কিরকম হবে না হবে এরকম ইয়া ছিল, বাট অনলাইনটাই এখন 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 যদি ভাই কোচিং এ বাস্তবে যাই, এখন কোচিং এ যা ভালো লাগবে না। অনলাইনে এতটাই এখন অভ্যস্ত হয়ে গেলাম যে এখন যদি ফেস টু ফেস মানে ক্লাস করি তাহলে এখন আনইজি লাগবে, মানে এরকম আর কি হয়ে গেছে এখন। অনলাইনটাই ভালো আমার লাগে। কাছে মনে হচ্ছে স্যার ফিজিক্যালি থেকে অনলাইনেই ভালো শেখা যায়, আর কারণ হচ্ছে অনলাইনে রেকর্ড থাকে, পরবর্তীতে কোনো কিছু না বুঝলে পরে দেখে নেওয়া যায়। রাইট, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। জি ভাই এটাও এটা একটা আরেকটা, হ্যাঁ ইম্পর্টেন্ট এটাও বিষয়। আরেকটা ফিজিক্যালি পয়েন্ট যে ওই আবার এটা পাওয়া যায় না। রাইট। কেউ হয়তো যদি ক্লাসটা মিস করে সে কিন্তু আবার করতে পারতেছে আর কি। আচ্ছা, আমি রেকর্ডিংটা আপাতত অফ করে দিই, কারণ আমরা গল্প করছি তো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ।